সো আমরা মেইনলি যেটা দেখেছিলাম লাস্ট চ্যাপ্টারগুলোতে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা দেখে আমাদের শেষ হতো, তাই না? স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যানিং, তারপরে স্ট্র্যাটেজিক মার্কেটিং প্রসেসগুলো আমরা দেখেছিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা দেখলাম ইন্ট্রোডাকশন টু স্ট্র্যাটেজিক মার্কেটিং, তারপর আমরা দেখলাম প্রসেসটা কিভাবে করতে হয়, তারপরে প্রসেসটা কিভাবে করতে হয় বোঝার পরে আমরা জিনিসটা আসলাম প্ল্যানিংয়ে। প্ল্যানিং কিভাবে করতে হয়, প্ল্যানিং করার পরে এখন আমরা আসবো হচ্ছে প্ল্যানিং করার পরে ওটাকে কিভাবে ম্যানেজ করা হয়, ম্যানেজমেন্ট। বুঝতে পারছেন ব্যাপারটা? ফার্স্ট আমরা একটা ইন্ট্রোডাকশনে গিয়েছিলাম, ইন্ট্রোডাকশন থেকে আমরা হচ্ছে প্ল্যানিং প্রসেসে আসলাম, প্রসেসটা কিভাবে হয় শিখলাম, শেখার পরে আমরা আসলাম তারপর হচ্ছে যে আমরা শিখলাম হচ্ছে প্ল্যানিং প্রসেসটা কিভাবে, প্রসেসের পরে হচ্ছে আমরা এখন দেখবো ম্যানেজমেন্ট। প্রসেস শিখলাম, প্রসেসের পরে প্রসেসটাকে দিয়ে কিভাবে প্ল্যানিং করা লাগে সেটা শিখলাম, শেখার পরে এখন আসবো আমরা ম্যানেজমেন্ট। ঠিক আছে? দেখেন, nature and scope of strategy. Strategy কি বলতেছে is a plan that integrates an organization's major goals, policies, decisions and sequences of action into a cohesive whole. এই যে নেচার এন্ড স্কোপ অফ স্ট্র্যাটেজি, যে কোনো একটা স্ট্র্যাটেজি করতে গেলে, যে কোনো একটা বিজনেস বা যে কোনো একটা যদি কোম্পানি আপনি তৈরি করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা স্ট্র্যাটেজি লাগে। ওই স্ট্র্যাটেজির মধ্যে কি আপনার কিছু মেজর গোলস থাকে, আপনার কিছু পলিসিস থাকে, ডিসিশনস থাকে, সিকোয়েন্সেস, এই জিনিসগুলোকে কম্বাইন করে একসাথে করে জিনিসটা যেটা আপনি করেন সেটাই হচ্ছে মেইনলি একটা স্ট্র্যাটেজি। এটা হচ্ছে এটা মেইনলি একটা গেম প্ল্যান। এটা it can apply at all levels in an organization and pertain to any type of the functional areas of management. এটা আমরা অলরেডি পড়ছি, তাই না? ফাংশনাল এরিয়াস, ওই যে বিজনেস লেভেল ফাংশন, কর্পোরেট লেভেল ফাংশন, অপারেশনাল লেভেল ফাংশন, পড়ছে না? জি স্যার। তো এটা সব জায়গায় করতে পারে। Thus, there may be production, financial, marketing, personal and corporate strategies, just to name a few. If we look specially at marketing, then there may be pricing, product, promotion, distribution, marketing, research, sales, advertising, merchandising, and etc. as a strategy. তার মানে আমরা যদি যাই তাহলে দেখি, তার মানে কি এটা আমরা যদি মার্কেট, এটা যদি ওই যে ইয়াও ওয়াইজ দেখি, এটা যদি কর্পোরেট, একটা হচ্ছে অপারেশনাল, একটা হচ্ছে ফাংশনাল, তাই না? ফাংশনাল লেভেল যদি আমরা দেখি তাহলে ফাংশনাল কি, অপারেশনাল লেভেলে হচ্ছে যে আপনার কি মানে কর্পোরেট স্ট্র্যাটেজিজ আছে, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিজ আছে, প্রোডাকশন কি করবেন, মার্কেটিং কি করবেন, তাই না? আর মার্কেটিং লেভেল যদি দেখেন একদম ফাংশনাল লেভেলে, মার্কেটিং এ কি কি আসতে পারে, আপনার প্রাইসিং কি হবে, প্রোডাক্ট প্রমোশন কি হবে, ডিস্ট্রিবিউশন কি হবে, মার্কেট রিসার্চ কি হবে, সেলস কি হবে, অ্যাডভার্টাইজিং কি হবে এবং মার্চেন্ডাইজিংটা কিভাবে করবে, তাই না? এটা হচ্ছে যে ওইভাবে ব্রেকডাউন করে আপনার স্ট্র্যাটেজিটা আপনি এক একটা লেভেলে কি করবেন, তাই না? Strategy is concerned with effectiveness rather than efficiency and is the process of analyzing the environment and designing the fit between the organization, its resources and objectives and the environment. তার মানে এখানে এটা বলতেছে যে স্ট্র্যাটেজি হচ্ছে যে এটা কনসার্ন উইথ ইফেক্টিভনেস রাদার দ্যান এফিশিয়েন্সি। এফিশিয়েন্সি আর এফেক্টিভনেস এর মধ্যে কিন্তু তফাৎ আছে। ইফেক্টিভ মানে কি জিনিসটা কার্যকর, এফেক্টিভ, আর এফিশিয়েন্টটা হচ্ছে যে কার্যকর কিন্তু খুবই কি দ্রুততার সাথে বা খুবই স্বল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে কাজটা যত ভালোভাবে করা যায়, কম সময়ের মধ্যে কম খরচে, কম সময়ে, কম জিনিস দিয়ে যত বেটার ভাবে করা যায়। তার মানে এখানে বলতেছে স্ট্র্যাটেজি ইজ কনসার্ন উইথ এফেক্টিভনেস রাদার দ্যান এফিশিয়েন্সি। স্ট্র্যাটেজিটা ইজ কনসার্ন উইথ কি এফেক্টিভনেস। কেন এফেক্টিভনেস, কেন স্ট্র্যাটেজি কিন্তু সামনে কেন এরকম হলো বলেন তো? স্ট্র্যাটেজিটা এফেক্টিভনেসের সাথে কনসার্ন বেশি কেন? এফেক্টিভনেস মানে কি কার্যকর হইতে হবে rather than দ্রুততার সাথে কার্যকর। কারণ স্ট্র্যাটেজি ইটসেলফ ইজ আ লং টার্ম গোল, গেম প্ল্যান, তাই না? স্ট্র্যাটেজিটা তো একদিনের দুদিন না, 5 বছরের। তাহলে তো এফিশিয়েন্সি তো আমাদের তো একটা টাইমলাইন সেট করা থাকে, তাই না? আমাদের যদি টাইমলাইন সেট করা থাকে সেক্ষেত্রে তো মানে ইটস নট, উই আর নট ফোকাসিং অন দ্য টাইম, সো আমাদের মেইনলি উই আর ফোকাসিং অন দ্য ইফেক্টিভনেস, কার্যকারিতা। তার মানে এটার সাথে কার্যকারিতার সাথে what you have to consider, you have to consider analyzing the environment and designing the fit between the organization. তার মানে আপনাকে এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে এবং fit between the organization. ওই যে আজকে আমরা যেটা ওই যে এনভায়রনমেন্ট নিয়ে যে কথা বলছিলাম, এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু we were studying আজকে যে লাস্ট ইন্টারন্যাশনাল মার্কেট। সো এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? কারণ আপনার এনভায়রনমেন্ট, আপনার ইকোনমিক অবস্থা কি আছে, পলিটিক্যাল অবস্থা কি আছে, সোশ্যাল কনটেক্সট কি অবস্থায় আছে, ওভারঅল আপনার যে মার্কেট কম্পিটিটরস মানে মার্কেট পজিশনিং কি অবস্থায় আছে, সবকিছু জিনিসগুলো কনসিডার করে কিন্তু আপনার একটা স্ট্র্যাটেজি ফর্মুলেশন করতে হবে। ঠিক আছে? তার মানে ফিট বিটুইন দ্য এনভায়রনমেন্ট এন্ড ইওর কি অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। বুঝতে পারছেন? তো এখানে কিন্তু দেখেন একটার সাথে কিন্তু একটা ইন্টার রিলেটেড, মানে আমাদের এনভায়রনমেন্টের সাথে আমাদের যে স্ট্র্যাটেজিটা আমি ফর্মুলেশন করব দ্যাট শুড বি বেসড অন কি মাই স্ট্র্যাটেজি। আচ্ছা, এখানে
আপনাদের একটা ইয়াতে। তাহলে দেখেন, তার মানে আপনি কিন্তু আপনার ওভারঅল সবকিছু কনসিডার করে আপনার এনভায়রনমেন্টের কি অবস্থা আছে, আপনার কি আপনার পলিটিক্যাল স্টেবল, তা আপনি যে স্ট্র্যাটেজি করবেন, আপনি যদি দেখেন যে এটা দূর পরিবর্তন মানে যাতে পলিটিক্যাল স্টেবিলিটি থাকার খুব একটা সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজিটাও তো ওভাবে করতে হবে। আবার যদি দেখা যায় যে না, এই দেশে অনেক খুব পটেনশিয়াল মানে গ্রোয়িং স্টেজে আছে, হ্যাঁ এটা মানে উন্নয়নশীল দেশ, ডেভেলপ যে এশিয়ান টাইগার বলে, এরকম দেশ যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই দেশে পটেনশিয়াল আছে, এই দেশে যদি আমি ইনভেস্ট করি তার মানে আমার এখানে ফিউচার প্রসপেক্ট আছে, আই ক্যান হ্যাভ মোর বেনিফিটস, ঠিক না? তাহলে আচ্ছা, এবার দেখেন দ্য বেসিক্স অফ স্ট্র্যাটেজি। বেসিক্স অফ স্ট্র্যাটেজিটা দেখেন, তার মানে এখানে স্ট্র্যাটেজিতে দেখেন, এটা একটু বড় করে আমরা দেখি, ঠিক আছে? স্লাইড নাম্বার হচ্ছে আপনার আমাদের 3 নাম্বার স্লাইডটা, ঠিক আছে? আপনারা ফলো করতে পারতেছেন? জি স্যার। স্ট্র্যাটেজিতে মেজর ডিসিশনস এন্ড লং টার্ম কি ডিরেকশন, তার মানে একটা মেজর ডিরেকশন থাকতে হবে এবং একটা মেজর ডিসিশনস হবে যেগুলো নাকি খুবই একদম মানে অর্গানাইজেশন ওয়াইড, অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাজ টু বি লং টার্ম কি ডিরেকশন থাকতে হবে, একটা লং টার্ম ডিরেকশন, যে আমি 5 বছর পরে বা 3 বছর পরে আমার কোম্পানিটা কোথায় যেয়ে দাঁড়াবে, ঠিক আছে? এটা কি একটা লং টার্ম ডিরেকশন, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ মেজর ডিসিশন, যে আমি 5 বছর পরে চাই যে 50% মার্কেট শেয়ার বা আমি মার্কেট লিডার হব, এটা একটা মেজর ডিসিশন না? এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি গেল। তারপরে বিজনেস ডেফিনেশন কি, স্কোপ এন্ড এনভায়রনমেন্টাল, আপনি যে বিজনেসটা করতেছেন সেটার স্কোপ কি কি আছে, আপনি যে বিজনেসটাই করবেন সেটার স্কোপ কি আছে, এবং এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। এনভায়রনমেন্টের মধ্যে সবকিছু কিন্তু আছে, আপনার কম্পিটিটর, বায়ার, সেলার, কাস্টমার, বুঝতেছেন ব্যাপারটা? এই জিনিসটাই হচ্ছে আপনার বিজনেস ডেফিনেশন, আপনি কি বিজনেস করতে চান, এটার স্কোপ কি, এবং এটার এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস যেটা বলছিলাম। তারপরে ইন্টিগ্রেশন অফ অ্যাক্টিভিটি। ইন্টিগ্রেশন অফ অ্যাক্টিভিটি কি, কোঅর্ডিনেট, সিনার্জি এন্ড ভিশন। কোঅর্ডিনেট মানে কি, প্রত্যেকটা জিনিসগুলোকে একত্রিত করে কোঅর্ডিনেট করা, একজন আরেকজনের সাথে কি একটা ইন্টাররিলেশন তৈরি করা, একজন আরেকজনকে সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করা, বুঝতে পারছেন? সো দ্যাট ইজ হোয়াট ইজ উই কল কি কোঅর্ডিনেট। আর সিনার্জি মানে কি, সিনার্জি 1 + 1 2 3 সিনার্জি। সিনার্জি ইফেক্ট ইজ লাইক কি 1 + 1 কি আমরা জানি 2, বাট সিনার্জি ইফেক্ট হচ্ছে 1 + 1 মিলে হচ্ছে কি ইজ গ্রেটার দ্যান 2 বা 3, মোর দ্যান, বুঝতে পারছেন? মানে বলে না যে একে মিলে মানে এক মাথা হচ্ছে 2 মাথা ভালো, 2 মাথা যখন হয় তখন দেখা যায় যে 3 মাথার কাজ করে, বুঝতে পারছেন ব্যাপারটা? the more people have, the more resources you have, the more better effect you have. তো ইন্টিগ্রিটি অফ অ্যাক্টিভিটির ক্ষেত্রে সেক্ষেত্রে you have synergy and vision. vision একটা কিন্তু থাকা লাগে, vision দূরবর্তী একটা যে চিন্তা ভাবনা থাকা লাগে। vision যদি না থাকে তাহলে আপনি লং টার্ম ডিরেকশন কিভাবে দিবেন? vision goals and long term direction. ফাইনালি হচ্ছে যে আপনার কনসিস্টেন্সি, এই সবগুলা জিনিসগুলো হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজি, বিজনেস ডেফিনিশন, ইন্টিগ্রেশন অফ অ্যাক্টিভিটি এবং আপনার কোর কম্পিটেন্সি, কেন আপনার প্রোডাক্ট মার্কেটে চলবে, কেন কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনবে। আরো তো 10টা বায়ার আছে, আরো 10 জন তো এরকম আপনার মতো চিন্তা করতেছে, আপনার আমার মতো আরো 10 জন আছে না চিন্তা করতেছে না, তো ওদেরটা বাদ দিয়ে আপনারটা কেন কিনবে, ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন, ঠিক না? এটা তো নিজেকে কোশ্চেন করতে হবে যে কোনো প্রোডাক্ট সেল করার আগে, এটা অ্যানালাইসিস করতে হবে যে মানুষ আমার কাছ থেকে কেন কিনবে, কি কারণে কিনবে, রিজনটা কি, আমার কি এমন আছে যেটার কারণে আমার কাছ থেকে আমার কাস্টমার আমার কাছ থেকে কিনবে। আরো 10 জন তো সেম প্রোডাক্ট অফার করতে পারে, এরকম আরো 10 জন তো আমার মতো উদ্যোক্তা হইতে চাইতে পারে, তো তাদের কাছ থেকে না কিনে আমার কাছ থেকে কেন কিনবে, রিজনটা কি, এটা বের করতে হবে। সো দ্যাট ইজ হোয়াট ইজ ইওর কোর কম্পিটেন্সিস, যেটার জন্য আপনার কাছ থেকে আপনার বায়ার আপনার কাছ থেকে কিনবে। সো কোর কম্পিটেন্সিসে কি আছে, আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ম্যাচ, রিসোর্স ইমপ্লিকেশন, তার মানে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা যেটার জন্য আপনি আপনার কম্পিটিটরের কাছ থেকে বেটার পজিশনে আছেন। আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা হয়তো আপনার কম্পিটিটরের চেয়ে ভালো, বা আপনার প্রোডাক্টের গুণগত মান অনুযায়ী দাম অনেক কম, বা আপনার নেটওয়ার্কিংটা অনেক ভালো, আপনি সবার কাছে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতেছেন, বুঝতে পারছেন ব্যাপারটা? কোনো একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকা লাগবে যার জন্য আপনার বায়ার আপনার কাছ থেকে বা আপনার কনজিউমার আপনার কাছ থেকে কিনবে। তো এই 4টা জিনিস মিলায় স্ট্র্যাটেজি, বিজনেস ডেফিনেশন, ইন্টিগ্রেশন অফ অ্যাক্টিভিটি এন্ড কোর কম্পিটেন্সিস মিলায় হচ্ছে যে আপনার কনসিস্টেন্সি অফ ইওর অ্যাপ্রোচ। তো আপনি যে মার্কেটে যখন কি অ্যাপ্রোচটা দিবেন বা যেটা করবেন, দ্যাট ইজ হোয়াট ইজ ইওর কনসিস্টেন্সি অফ ইওর অ্যাপ্রোচ। বেসড অন ইওর কনসিস্টেন্সি অফ অ্যাপ্রোচ ইউ উইল ফর্ম দ্য স্ট্র্যাটেজিক প্ল্যানস অর কর্পোরেট প্ল্যানস, বুঝতে পারছেন? কর্পোরেট লেভেল তো আমরা সবার উপরে দেখছিলাম না, কর্পোরেট লেভেলটা, রাইট? কর্পোরেট লেভেল, সো দ্যাট ইজ হোয়াট ইজ ইওর কর্পোরেট অর
কি স্ট্র্যাটেজি। কর্পোরেট লেভেলটা হচ্ছে যে আপনার পুরো কোম্পানি নিয়ে প্ল্যানিংটা করা হয়। তো এখানে যেরকম বলা হয়েছে হিস্টোরিক্যাল ইভলিউশন অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ভিডিও কি চলতেছে না? ভিডিওটা historical evolution of strategic management. Over a period of some 30 years, we have seen the concept of strategy evolve. Aker 1995 provides a historical perspective showing how this evolution has progressed and acknowledged this that strategy activity has been described over the years as budgeting. তার মানে কি হিস্টোরিক্যালি কি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা কিভাবে ডেভেলপ হয়েছে সেটা আমরা একটু দেখি বাজেটিং এর থ্রুতে। ফার্স্ট অফ অল কি আমরা একটা বাজেট করি, বাজেটিং এর থ্রুতে জিনিসটা হয়। Early strategic activity was concerned with budgetary and control mechanisms, structured methods of allocating, monitoring, and investigating variances from budget as means of managing complex processes. The process was often based on past trends and assumed incremental development. তার মানে কি হইতো আগে একটা যে স্ট্র্যাটেজিক যে ইয়াটা ছিল সেটা ডেভেলপ কিভাবে হলো? ফার্স্ট অফ অল আমরা একটা বাজেট করতাম, ওই বাজেটের এগেইনস্টে আমরা অ্যাকচুয়াল রেজাল্টটাকে মিলাই দেখতাম যে আমি বাজেট করছিলাম 1 লক্ষ টাকা, কিন্তু আমার খরচ হয়েছে কত বা আমার ইয়াটা হয়েছে কত। যদি খরচ হয় বেশি, দেখা গেলো খরচ হয়ে গেছে 1,30,000 টাকা, তো আমার দেখা গেলো 30,000 টাকা বেশি লাগছে। তো এখানে হচ্ছে ভ্যারিয়েন্স অ্যানালাইসিসটা করা হতো সাধারণত। এইভাবে করে করে এখান থেকে আপনার আসছে হচ্ছে আমরা কি স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্টটা। তারপরে লং রেঞ্জ প্ল্যানিং, তারপরে স্লাইডটাতে যান। লং রেঞ্জ প্ল্যানিং এ বলতেছে যে হেয়ার গ্রেটার এমফেসিস ওয়াজ প্লেসড অন ফোরকাস্টিং। হ্যাঁ, প্ল্যানিং সিস্টেমস এন্ড প্রসেসেস টেন্ড টু extrapolate current trends with varying degrees of sophistication and predict factors such as sales, profits, and cost. Management could use such forecasts as a basis for decision making. Forecasting তো আপনারা শুনছেন, ওয়েদার ফোরকাস্টিং এর কথা শুনছেন, আবহাওয়া বার্তা দেওয়া হয়, তাই না? তো আবহাওয়া বার্তাটা কিভাবে দেওয়া হয়? ওটা একটা ট্রেন্ড অ্যানালাইসিস করা হয়। একটা পূর্বাভাসটা পূর্ববর্তী যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো ধরেন 10 বছরের ডেটা, 5 বছরের ডেটা, ওই ডেটাগুলোর উপরে একটা ট্রেন্ড অ্যানালাইসিস করা হয়। ওই ট্রেন্ডের উপরে বেস করে ওটা একটা ধারণা করা হয়, প্রেডিক্ট করা হয় বা ফোরকাস্ট করা হয়। ওই ধারণাটাই হচ্ছে সাধারণত যে হ্যাঁ এত পার্সেন্ট হলে সম্ভাবনা। ফোরকাস্টিংটাকে সম্ভাবনা, ফোরকাস্ট, বুঝতে পারছেন? তো এখান থেকে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা ইয়াটা ডেভেলপ হয়েছে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। তারপরে আসতেছে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং। The 1970s and 80s were the era of strategic planning with emphasis placed on specifying the overall direction and centralized control of planning activities. While still based around forecasting and extrapolation of past trends, far greater attention was paid to understanding the business environment. তারপরে আসলে হচ্ছে আপনার প্ল্যানিং। The first হচ্ছে আমরা বাজেটিং দেখলাম, বাজেটিং এক সময় ছিল, বাজেটিং করছি, বাজেট, তারপর বাজেটিং থেকে লং রেঞ্জ প্ল্যানিং থেকে অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্র্যাটেজিক প্ল্যানিং থেকে 1970-80 দশকে দেখা গেছে যে আমাদের হচ্ছে প্ল্যানিংটা ওয়াজ ভেরি ভেরি পপুলার। যখন নাকি আপনার ওই বাজেটিং বা ফোরকাস্টিং বাদেও, লং রেঞ্জ প্ল্যানিং বাদেও দেখা যাচ্ছে যে প্ল্যানিং এর উপরে এমফাসাইজ করা হতো। তো এমফাসাইজ করা হতো জাস্ট কি বোঝার জন্য বিজনেস এনভায়রনমেন্টটা বুঝে সেটার উপরে দে ইউজ টু ডু দ্য প্ল্যানিং, ঠিক আছে? সো আমরা এখানে দেখবেন নেক্সট চ্যাপ্টারে আমরা ইন্টারনাল বিজনেস এনভায়রনমেন্ট পড়বো, এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্ট পড়বো রিলেটেড টু আওয়ার স্ট্র্যাটেজিক মার্কেটিং, ঠিক আছে? সো এই জিনিসগুলোর উপর বেস করে ফাইনালি আপনার আসলে হচ্ছে কি বাজেটিং, লং টার্ম প্ল্যানিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এই জিনিসগুলোর উপর বেস করে আপনার আসলো ফাইনালি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, বুঝতে পারছেন? ফার্স্টে আমরা করতাম বাজেটিং, তারপরে আসলো হচ্ছে লং রেঞ্জ প্ল্যানিং বা ফোরকাস্টিং, তারপরে আসলো হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ওই স্ট্র্যাটেজিক প্ল্যানিং থেকে ফাইনালি একটা আরো মোর স্ট্রাকচারড একটা ফর্মে আসলো, দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, বুঝতে পারছেন? তো এখানে বলতেছে উই আর কারেন্টলি ইন দ্য এজ অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। এখন আমরা যে এজে আছি সেটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের, বিকজ ম্যানেজমেন্ট ইজ আ ভেরি পপুলার টার্ম। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট কিন্তু আমাদের অলরেডি got incorporated into our business decision making, তাই না? Strategy management concerns both the formulation of strategy and how strategy is put into practice. যে আপনি কি ধরনের স্ট্র্যাটেজি গেম প্ল্যান আপনার বিজনেসের জন্য কি ধরনের গেম প্ল্যান বানাবেন, কিভাবে বানাবেন এবং এটাকে কিভাবে আপনি প্রয়োগ করতে পারেন বা ইমপ্লিমেন্ট প্রয়োগ করতে পারেন, বুঝতে পারছেন? তার মানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা হচ্ছে আপনি কিভাবে কি ধরনের স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং করবেন এবং ওই স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিংটাকে কিভাবে আপনার কোম্পানিতে আপনি প্রয়োগ করবেন বা ইমপ্লিমেন্ট করবেন বা এক্সিকিউশন করবেন, বুঝতে পারছেন? While still undertaking analysis and forecasting, far greater prominence is placed on implementation. The concern is with managing change and transforming the organization with an increasingly turbulent business environment. Nowadays, business environment is very volatile and dynamic. Then it's changing very fast at a very rapid pace. ঠিক না? খুব দ্রুত আমাদের ব্যবসায়িক
এনভায়রনমেন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? টেকনোলজি যুক্ত হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হচ্ছে, বিভিন্ন ধরনের কম্পিউটারেরও ইয়া হয়ে যাচ্ছে, ইনফরমেশন। এখন আগের মতো চাইলে কাস্টমারকে বোকা বানানো তো সহজ না। তারা চাইলে একটা জাস্ট হাত থেকে মোবাইল বের করে একটা ক্লিক করলেই আপনি দেখতে পারবেন ইন্টারন্যাশনাল মার্কেটে এটা কত দাম আছে, পারবে না? আর আপনি বললেন চায়না থেকে আমি 1 লাখ টাকা দিয়ে কিনে আনছি, কিন্তু আমি চাইলে তো আমি দেখতে পারবো যে অ্যাকচুয়ালি চায়নাটার দাম কত আছে। এখন প্রোডাক্টের সঠিক গুণগত মানসম্মত কিনা বা হ্যাঁ অরিজিনাল ব্র্যান্ড এক্স্যাক্টলি, মানে বারকোড স্ক্যান করে দেখতে হবে স্যার। তাহলে আপনি ইটস ভেরি ইজি, তার মানে আপনি ইটস নট ইজি টু, আপনি যে বললেন যে একটা প্রোডাক্ট কত টাকা হতে পারে, তো যারা মোটামুটি আপনার হচ্ছে যারা মানে এডুকেটেড কাস্টমার্স এবং যারা বুঝে জানে, তারা কিন্তু অবভিয়াসলি অ্যানালাইসিস করবে। সো আমি যদি ধারণা করে যাই যে আমি কাস্টমারকে বোকা বানায় প্রফিট করবো, ইটস নট দ্যাট ইজি। বুঝতে পারছেন কথাটা? যে কাস্টমার কিছু জানে না, বুঝে না, নো, উই ক্যানট থিঙ্ক লাইক দ্যাট। বুঝতে পারছেন? আমার মাথায় রাখতে হবে কাস্টমার আমার চেয়ে বেশি জানে, এইভাবে চিন্তা করতে হবে। ধরুন আপনি এইভাবে যখন চিন্তা করবেন যে কাস্টমার আপনার চেয়ে বেশি জানে, তার মানে আপনাকে কাস্টমারকে যদি বুঝাইতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে সেই লেভেলের এফোর্ট দিতে হবে কাস্টমারকে ইনফ্লুয়েন্স করার জন্য বা পারসুয়েট করার জন্য। বুঝছেন আমার কথাটা? শত্রুকে কখনো বোকা ভাবতে নেই। শত্রুকে যারা বোকা ভাবে তারা নিজেরাই বোকা হয়ে যায়। তো কাস্টমার শত্রু আমি বলবো না, কিন্তু কাস্টমারকে যে আপনাকে তো বাগে নিয়ে আসতে হবে। বাগে আনতে হলে কি করতে হবে? সে লেভেলের এফোর্ট দিতে হবে। আমরা তাকে ধরে নিতে হবে সবসময় যে সে আমার মানে সে অনেক সব কিছু জানে, সবকিছু জানে, ওইভাবে চিন্তা করেই আমার আগে করতে হবে। বুঝতে পারছেন? এই ভুলে কখনোই থাকা যাবে না যে কাস্টমার কিছু জানে না, তো অনেক বেশি জানে সেটাই। তাহলে এখানে যেটা বলতেছে, the concern is with managing change and transforming the organization. The concern is with managing change and transforming the organization with an increasingly turbulent business environment. তার মানে আমাদের ব্যবসায়িক পরিস্থিতিটা খুবই টার্বুলেন্ট এন্ড চেঞ্জিং। নতুন নতুন করে অনেক কিছু যোগ হচ্ছে, নতুন করে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের সবকিছু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে, সবকিছুর সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে, ঠিক কি না? এইটার সাথে আমাদেরকে কম্বাইন করতে হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ইজ এ পার্ট অফ কি ম্যানেজিং আ বিজনেস ইন সাচ টার্বুলেন্ট এনভায়রনমেন্ট। টার্বুলেন্ট মানে কি? এটা হচ্ছে যে কি বলে, টার্বুলেন্ট হচ্ছে যে মানে বলা যায় মানে যেটাকে বলে যে খুব মানে মানে অপ্রীতিকর বা এরকম টাইপের। অপ্রীতিকর না, আপনি হঠাৎ করে একটা ব্যবসা দিলেন, তারপর পরশু দিন দেখলেন যে 1 মাস পরে এটা চেঞ্জ হয়ে গেছে, আপনি তো প্রবলেমে পড়তে হবে, তাই না? তো এটার সাথে আপনাকে অলওয়েজ ইউ হ্যাভ টু কম্পিট। তো Porter 1998 provides an interesting perspective and views strategy in terms of কি। এতদিন কিন্তু আমরা দেখে আসলাম যে স্ট্র্যাটেজিক মার্কেটিং এর ইন্ট্রোডাকশন, প্রসেস কি, প্ল্যানিং কি, এই জিনিসটা। এখন কিন্তু আমরা দেখতেছি ওভারঅল কি ম্যানেজমেন্ট। বুঝতেছেন? ইজ ইম্পর্টেন্ট, কারণ আপনি স্ট্র্যাটেজিক মার্কেটিং করবেন, স্ট্র্যাটেজিক মার্কেটিং ম্যানেজমেন্টটা কিভাবে করে সেটা দেখবেন না। তাহলে দেখেন an interesting perspective and views strategy in terms of কি দেখেন, ঠিক আছে? বন্ধ হয়ে গেছে নাকি? 10% আছে স্যার, চলতেছে স্যার। চলো ভিডিও তো সেভ হবে না। Developing a unique position by choosing to perform differently from the opposition. তাহলে কি বললো যে Porter provides an interesting perspective and views strategy in terms of কি Porter যে 99 Porter is a very famous মানে এখানে, ঠিক আছে? উনি আর কি ডেভেলপ করছে যে কি সে কিভাবে দেখতেছে developing a unique position by choosing to perform differently from the opposition. এই যে এটা আপনার দরকারি দেখেন, আপনাকে একটা ইউনিক পজিশন মানে যেটা নাকি অন্যদের সাথে মিলবে না, একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা পজিশন চুজ করতে হবে টু পারফর্ম ডিফারেন্টলি ফ্রম দ্য অপোজিশন। আপনার কম্পিটিটরদের কাছ থেকে বেটার পারফর্ম করার জন্য আপনাকে কি একটা ইউনিক পজিশন চুজ করতে হবে। এটা পোর্টার বলে দিচ্ছে মেকিং ট্রেড অফস উইথ আদার পসিবল কম্পিটিটিভ পজিশন ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য অর্গানাইজেশনস কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তাহলে কি বলতেছে মেকিং ট্রেড অফস উইথ আদার পসিবল কম্পিটিটিভ পজিশনস। ট্রেড অফস মানে কি এক্সচেঞ্জ করা, মানে অন্যান্য যে কম্পিটিটিভ পজিশনগুলো আছে তাদের সাথে ট্রেড অফ করা। আর আপনি যদি বলেন আমি মার্কেটে একাই 100, তাও তো হবে না, তাই না? আপনি হয়তো কিছু কিছু দিকে আপনার হয়তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকবে বা আপনি ইউনিক থাকবেন, কিন্তু আপনি সব দিকে যদি বলেন যে আমি সব মানে আমার 5 আঙ্গুল সমান হবে, সেটা কি হবে? সম্ভব না। অন্য আপনারা কম্পিটিটররা যারা আছে তারা হয়তো অন্য দিকে ভালো থাকবে, আপনি একটা সাইডে ভালো থাকবেন, ঠিক কি না? এক একজনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এক এক জায়গায়। সো ওইটা তাদের সাথে ট্রেড অফ করতে হবে। অন্যান্য আপনার কম্পিটিটররা যে সব জায়গায় ভালো, তাদের সাথে ওই জিনিসটাতে আপনি ফোকাস করবেন না, বাট আপনার যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আছে সেটা আপনি ইউ ট্রাই টু বি ইউনিক।
হয়তো আপনার ডিস্ট্রিবিউশন অনেক ভালো, নেটওয়ার্কিং যেটা আমি বললাম, এটাও একটা আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হতে পারে যে আপনার সারা বাংলাদেশের সব জায়গায় আপনার নেটওয়ার্কিং আছে, বা সারা বাংলাদেশের যত বড় বড় ডিস্ট্রিক্ট আছে, ডিভিশন আছে, সেগুলোতে আপনার ভালো নেটওয়ার্কিং আছে। এটাও আপনার জন্য একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এটা সব কোম্পানি নাও থাকতে পারে, বুঝতে পারছেন? সো এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা বা পরিচিতিটা সবার হয়তো নাই, কথাটা বুঝছেন, বাট অন্য কারোর কাছে প্রোডাক্ট আছে, ডিস্ট্রিবিউশনটা নাই, প্রোডাক্ট কোয়ালিটি ভালো কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেলটা স্ট্রং না কাস্টমারের কাছে পৌঁছাইতে পারতেছে না, কমিউনিকেট করতে পারতেছে না, না করলে পারলে লাভ তো নাই। আপনার ওয়্যারহাউসে প্রোডাক্ট আছে কিন্তু আপনি সেল করতে পারতেছেন না, ইভেন দো ইটস আ গুড প্রোডাক্ট, আপনি সেল করতে পারতেছেন না, কিন্তু আপনার কাছে আপনার প্রোডাক্টটা মোটামুটি অ্যাভারেজ রেঞ্জের, কিন্তু আপনার কাছে নেটওয়ার্কিংটা অনেক ভালো, আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল অনেক স্ট্রং, সেক্ষেত্রে তো আপনার কাছে খুবই সহজ হবে, ঠিক না? এই জিনিসগুলো বুঝতে হবে যে কার কোনটা ট্রেড অফ, তো কোন জিনিসটাতে আপনি ট্রেড অফ করবেন মানে করবেন না সেটা এইটার উপরে স্যার আমি ফোকাসিং করতেছি, কমিউনিকেশনটা যাতে এক্স্যাক্টলি। তো এটা তারপরে বলছে কোম্পানি অ্যাক্টিভিটিস টু ফিট ইনটু এন্ড রেইনফোর্স ওভারঅল কম্পিটিটিভ পজিশন। দ্য কম্পিটিটিভ পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং, বিকজ আপনার কম্পিটিটরস আর কি ইওর মানে কি আপনার বিজনেসের জন্য ওয়ান অফ দ্য কি আপনার গুড অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাড এট সেম টাইম, তাই না? কম্পিটিটররা থাকলে ভালো, আবার খারাপও দিক, টু হাই কম্পিটিশন হলে আবার খারাপ, বাট কম্পিটিশন কিন্তু ভালো, কম্পিটিশন হলে মার্কেটে আপনার কি হয়, মার্কেট সাইজটা বাড়ে, যা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তারাও অ্যাক্টিভ প্রমোশনে থাকে, তাদের অ্যাক্টিভিটিস স্ট্রং থাকে, তাহলে দেখা যাচ্ছে মার্কেট সাইজটা এক্সপ্যান্ড করে, যার ফলে দেখা যাচ্ছে ফিউচার অ্যাট প্রেজেন্ট যে কাস্টমার আছে এবং ফিউচার কাস্টমার তৈরি হয়। ওরাও কিন্তু আপনার ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ওরাও প্রমোট করছে, ওরাও প্রমোট করছে ওভারঅল মার্কেটটা ডেভেলপমেন্ট, তারাও আপনার ইন্ডাস্ট্রির জন্য আপনারা কাজ করতেছে, ইন্ডাস্ট্রি অ্যাজ এ ইন্ডাস্ট্রি ওয়াইজ কিন্তু তাদেরও কন্ট্রিবিউশন আছে, শুধু তো আপনি একা না, একটা ফার্ম দিয়ে তো ইন্ডাস্ট্রি হয় না, তাই না? তারপরে হচ্ছে এনশিওরিং অপারেশনাল এফেক্টিভনেস when executing activities, তার মানে আপনার যে অপারেশনাল এফেক্টিভনেস আছে, we have to ensure that operational effectiveness কি when executing activities, আপনি যখন আপনার যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইমপ্লিমেন্ট করবেন বা স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টটা করবেন, সেক্ষেত্রে আপনার অপারেশনাল এফেক্টিভনেস ইজ অলসো ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে এলিমেন্টস অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট দেখেন, সোর্স জনসন এন্ড কোলস 1999। স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস কি আছে? স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস আছে, স্ট্র্যাটেজিক চয়েস আছে এন্ড স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন, তিনটা জিনিস, স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক চয়েস এন্ড স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন। এবার দেখেন স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসের মধ্যে কি আছে? এনভায়রনমেন্ট, ফার্স্ট অফ অল আপনার ইন্টারনাল এনভায়রনমেন্ট এন্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট। আপনি যে অ্যানালাইসিস করবেন, কি অ্যানালাইসিস করবেন? এই যে আপনাকে যেটা বলতেছেন না যে আপনার এই জিনিসগুলো করা লাগবে যে কোনো বিজনেসের ক্ষেত্রে, যে আপনার এনভায়রনমেন্টের কি অবস্থা, আপনার নিজস্ব কি কি, আপনার স্ট্রেংথস কি আছে, আপনার উইকনেস কি আছে, এবং আপনার অপরচুনিটিস কি আছে, আপনার থ্রেটস গুলোতে কি আছে। দ্যাট ইজ হোয়াট কামস আন্ডার ইওর দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস, আপনার ইন্টারনাল এনভায়রনমেন্ট এন্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট, বুঝতে পারছেন? তারপর কালচার এন্ড স্টেক হোল্ডার এক্সপেকটেশনস, যে আপনার কালচার এবং আপনি যেই বিজনেসটাতে আপনি অপারেট করবেন, স্টেক হোল্ডার আপনার কারা? আপনার বায়ার, আপনার সেলার, তাই না? আপনার কনজিউমার, আপনার সেলার, আপনার গভর্নমেন্ট, আপনি যে সোসাইটিতে বিজনেস করবেন তারা, কালচার এগুলো কি, সেই জিনিসগুলো কিন্তু আপনার অ্যানালাইসিস করা লাগবে। ফাইনালি হচ্ছে আপনার রিসোর্সেস এন্ড ক্যাপাবিলিটিস, আপনার কি কি, আপনার রিসোর্সেস কি কি আছে, আপনার ক্যাপাবিলিটিস কি কি আছে, আপনি কি ইম্পোর্ট করতে পারবেন, আপনি কি প্রোডাকশন বাড়ানো নিতে পারবেন, কি সার্ভিস প্রোভাইড করতে পারবেন, সেটা দ্যাট ফলস আন্ডার ইওর রিসোর্সেস এন্ড ক্যাপাবিলিটিস, এবং কত কম খরচে কত ভালোভাবে আপনি মানসম্মানে কোয়ালিটি, কত কম খরচে কোয়ালিটি প্রোডাক্ট, আপনি কোয়ালিটি প্রোডাক্ট বা সার্ভিস আপনি এনশিওর করতে পারবেন। তাহলে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসে আমরা কি জিনিস দেখলাম? দ্য এনভায়রনমেন্ট দেখলাম, কালচার এন্ড স্টেক হোল্ডার এক্সপেকটেশন দেখলাম, রিসোর্সেস এন্ড ক্যাপাবিলিটি দেখলাম, তিনটা জিনিস আসলে কি স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস। অ্যানালাইসিস করার পরে এইবার হচ্ছে যে আমাদের স্ট্র্যাটেজিক চয়েস। তো স্ট্র্যাটেজিক চয়েসের মধ্যে কি কি দেখেন, আমাদের স্ট্র্যাটেজিক অপশনসগুলো কি কি আছে, কোন স্ট্র্যাটেজিটা আমরা ফলো করব, কেমনে করব। তো এখানে আমরা স্ট্র্যাটেজিক অপশনসগুলো আউটলাইন করে ফেলবো, তিনটা চারটা অপশন থাকতে পারে স্ট্র্যাটেজিক অপশনস। ওই স্ট্র্যাটেজিক অপশনসগুলোকে আবার ইভ্যালুয়েশন করতে হবে, যে আমার কোন ইভ্যালুয়েট করে দেখতে হবে যে কোন স্ট্র্যাটেজিক অপশনটা আমার জন্য বেনিফিশিয়াল বা ফ্রুটফুল হবে বা আমার কোম্পানির জন্য ভালো হবে, সেই অপশনটা আমি নিব ইভ্যালুয়েশন করার পরে। এন্ড ফাইনালি সিলেক্টিং দ্য স্ট্র্যাটেজি। ফার্স্ট হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজিক অপশনসগুলো কি কি, ওই অপশন তিনটা অপশন ধরেন বের করলেন, ওই তিনটা অপশনকে আবার তিনটাকে ইভ্যালুয়েট করতে হবে। ওই তিনটাকে ইভ্যালুয়েট করার পরে যেই অপশনটা আপনার জন্য ভালো সেই অপশনটাকে আপনি চুজ করবেন। স্ট্র্যাটেজিক অপশন আমার ফার্স্ট চয়েস করলাম, দেন ইমপ্লিমেন্ট করলাম, তারপরে কাস্টমার অ্যাকসেপ্টেন্স গ্রহণ করলাম যে কোনটা আমি
বেনিফিটেড হয়েছে, যে কোন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনে না এখানে এত তাড়াতাড়ি আপনি এটা পারবেন না। স্ট্র্যাটেজি অপশনস আছে, ধরেন আপনার কাছে 3টা 4টা স্ট্র্যাটেজি আছে, এই 3টা 4টা স্ট্র্যাটেজি আপনি ইভ্যালুয়েশন করবেন। যে আপনি এখানে স্ট্র্যাটেজি একটা করতেছেন যে আপনি মার্কেট, ধরেন আপনার মেইন ইয়া হচ্ছে যে আপনি মার্কেট লিডার হবেন। তো মার্কেট লিডার হওয়ার জন্য আপনার কি করতে হবে, যে প্রাইস কমানো যায় কিভাবে, মানে কস্ট কাটিং। আরেকটা হইতে পারে কি কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা যায়, ভ্যালু এড করা যায়। তার মানে এখানে কি আমরা দুইটা স্ট্র্যাটেজি, আমার মেইন গোল কি মার্কেট লিডার। মার্কেট লিডার হওয়ার জন্য আমার কি হবে, সেল বাড়াইতে হবে। সেল বাড়ানোর জন্য কি কি করতে হবে, আমার কস্ট কমাইতে হবে, কোয়ালিটি বাড়াইতে হবে। তো কস্ট কমায় কোয়ালিটি বাড়ানো কিন্তু টাফ, তার মানে এটা করতে হবে। আবার অন্য যে আমি হয়তো আদার কিছু বেনিফিটস দিতে পারি বা ইনোভেশন আনতে পারি প্রোডাক্টের মধ্যে, যেটা অন্য কারো কাছে নাই, সেরকম একটা এমন কিছু একটা ফিচার প্রোডাক্টের মধ্যে অ্যাড করে দিলাম যেটা অন্য কেউ দিতে পারতেছে না, একটা ইনোভেশন আনা। তাহলে আমরা এখানে দেখলাম কোনটা, 3টা স্ট্র্যাটেজি, একটা কি কস্ট কাটিং, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, ইনোভেশন। 3টা জিনিস হয় প্রোডাক্টের মধ্যে ইনোভেশন আনা। তাহলে এই 3টার মধ্যে আমি ইভ্যালুয়েট করে দেখতে হবে যে আমি হয়তো সবগুলো একত্রিত ভাবে তো সম্ভব না, কারণ আপনি যদি কোয়ালিটি ইমপ্রুভ করতে চান তাহলে তো আপনার কস্ট বাড়বে। সেম ভাবে কিন্তু আপনি কস্ট কাটিং করে কোয়ালিটি ইমপ্রুভ করা কিন্তু এটা টাফ, খুবই টাফ, খুবই চ্যালেঞ্জিং টাস্ক। তার মানে আপনি আগে ফোকাস করতে হবে আইদার কস্ট কাটিং এ যাবেন না কোয়ালিটিতে। এখন ইভ্যালুয়েট করতে হবে আপনি কোন আপনার কাস্টমার কোনটা চায়, কস্ট কাটিং চায় না কোয়ালিটি ইমপ্রুভমেন্ট চায়, কোয়ালিটি ঠিক রেখে কস্ট কাটিং চায়। যদি এটা হয় তাহলে কস্ট কাটিং এ ফোকাস করবেন। আবার আপনি যদি দেখেন যে আমার কাস্টমার বেটার ইয়ে যাচ্ছে, কোয়ালিটি যাচ্ছে, প্রাইস ডাজন্ট ম্যাটার, তো কোয়ালিটি যাবেন। তার মানে বুঝতে পারছেন 3টা স্ট্র্যাটেজি। আবার যদি চান যে না আমার কাস্টমার আরো বেটার ইনোভেটিভ প্রোডাক্ট চায়, তাহলে সেটাতে ফোকাস করবেন। কারণ ওখানে ইনোভেশন আনতে গেলে আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অনেক টাকা স্পেন্ড করতে হবে, তো কস্ট এমনি বেড়ে যাবে। তার মানে এই 3টা স্ট্র্যাটেজি থেকে তারপর আপনি চুজ করবেন আপনি কোন স্ট্র্যাটেজিটা ফলো করবেন। বুঝতে পারছেন? তার মানে স্ট্র্যাটেজিক অপশনস কি কি, ওই অপশনের 3টা ইভ্যালুয়েশন করলাম। ইভ্যালুয়েশন করার পর আমি ফাইনালি সিলেক্টিং মাই স্ট্র্যাটেজি, যে আমি গেল যে আমি কোয়ালিটি ইমপ্রুভমেন্টে যাব। 3টার মধ্যে আমি কোয়ালিটি ইমপ্রুভমেন্টে যাব। বুঝতে পারছেন? এবার আসেন স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন। তাহলে স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশনে কিভাবে আমি করব দেখেন, ম্যানেজিং স্ট্র্যাটেজিক চেঞ্জ। স্ট্র্যাটেজি যে চেঞ্জটা হবে, আমি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য কি কি লাগবে, আমার গুণগত মান যাচাই বাছাই করতে হবে, গুণগত মান যাচাই বাছাই করে কাস্টমার এক্সপেকটেশন কি সেটা বুঝতে হবে, তাই না? প্রাইস আবার একটা ইস্যু আছে, খালি কোয়ালিটির জন্য দাম করে প্রাইস যদি অনেক বেশি বেড়ে যায় সেটাও করা যাবে না। প্রাইসটাকে নিয়ে মোটামুটি একটা মডারেট রেখে তারপরে জিনিসটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ম্যানেজিং কি স্ট্র্যাটেজিক চেঞ্জ। যে চেঞ্জটা আসবে সেটাকে ম্যানেজ করতে হবে আমার, রাইট? তারপর বলতেছে অর্গানাইজেশনের স্ট্রাকচার এন্ড ডিজাইন। আমার যে অর্গানাইজেশনের স্ট্রাকচার এন্ড ডিজাইন আছে সেটাকেও আই হ্যাভ টু কি ব্যালেন্স, তাই না? অর্গানাইজেশন স্ট্রাকচার এন্ড ডিজাইনটাকে যদি আমি ব্যালেন্স না করি দেন আই উইল নট বি এবল টু ওয়ার্ক। ওটা তো পারবো না কি করতে, ব্যালেন্স করতে, ঠিক কি না? ফাইনালি হচ্ছে যে আপনার রিসোর্স প্ল্যানিং, কাইজেন করতে হবে আর কি। কাইজেন আছে, টিকিউএম আছে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট আছে। মিরপুরে যাইতেছিলাম স্যার, হ্যাঁ মিরপুরে ওখানে একটু নামাজ পড়বো। মিরপুরে? জি স্যার। ঠিক আছে যান, মিরপুরে নামাজের সময় তো হয়ে গেছে। না আমি তো পারবো না স্যার। স্যার আসেন। ঠিক আছে, তাহলে আপনার বিভিন্ন কিন্তু অর্গানাইজেশন স্ট্রাকচার এন্ড ডিজাইন চেঞ্জ করতে হবে। টিকিউএম আছে, কাইজেন আছে, তারপরে কানবান আছে, ঠিক আছে, এরকম অনেক আছে, ঠিক আছে। তারপরে এই জিনিসগুলো রিসোর্স প্ল্যানিং, অর্গানাইজেশনাল স্ট্রাকচার এন্ড ডিজাইন করে আপনি স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশনটা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি যাই প্রিন্সিপালস এরিয়াস অফ স্ট্র্যাটেজিক ডিসিশন। স্ট্র্যাটেজিক ডিসিশনস আর কনসার্নড উইথ 7 প্রিন্সিপাল এরিয়াস, ঠিক আছে। তাহলে এখানে দেখেন they are concerned with the scope of an organization activities and hence with the definition of an organization boundaries। তার মানে একটা কি অর্গানাইজেশনের স্কোপ অফ অ্যাক্টিভিটিস গুলো সেটার সাথে কনসার্ন as well as the definition of organization boundaries। 7টা প্রিন্সিপাল এরিয়াস। একটা হচ্ছে কি আপনার অর্গানাইজেশনের যে স্কোপ অ্যাক্টিভিটিস আছে, স্কোপ অফ অ্যান অর্গানাইজেশন অ্যাক্টিভিটিস as well as definition of an organization's boundaries, ঠিক আছে। তারপরে বলছে they relate to the matching of the organization's activities with the opportunities of its substantive environment. Since the environment is continually changing, it is necessary for this to be accommodated via adaptive decision making that anticipates outcomes as in playing a game of chess, ঠিক আছে। সরি,
তারপরে বলতেছে they require the matching of an organization's activities with its resources. In order to take advantage of strategic opportunities, it will be necessary to have funds, capacity, personnel available when required. They have major implications for organizations such as acquiring additional capacity, disposing of capacity, or reallocating resources in a fundamental way. তাহলে যেটা বলতেছে যে এই যে জিনিসগুলো আছে আপনার scope of an organization's activities, they relate to the matching of the organization activities, they require the matching of an organization activity with its resources. তাহলে আপনার একটা অর্গানাইজেশনের যে স্কোপ আছে, স্কোপ অফ অ্যান অর্গানাইজেশন অ্যাক্টিভিটিস সেটার সাথে ম্যাচ করতে হবে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিংটা, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার আপনার যে অপরচুনিটিস অফ সাবস্ট্যান্সিয়াল এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করতে হবে, নানদিলেস অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে অর্গানাইজেশন অ্যাক্টিভিটিস সেই যে রিকোয়ার্ড দ্য ম্যাচিং অফ অর্গানাইজেশন অ্যাক্টিভিটিস উইথ দিস রিসোর্স, আপনার অর্গানাইজেশনের যে অ্যাক্টিভিটিস আছে এবং যে রিসোর্সেস আছে সেটার সাথেও ম্যাচ করা লাগবে। And finally, we also have major resource implications for organizations, that is acquiring additional capacity, disposing of capacity, or reallocating resources in a fundamental way. তাহলে এখানে যেটা বোঝাচ্ছে যে they have major resources for organizations, additional capacity দরকার হতে পারে, disposing of capacity দরকার হতে পারে, or reallocating resources in a fundamental way. বুঝতে পারছেন? তো ফাইনালি যেটা বলতেছে they are influenced by the values and expectations of those who determine the organization strategy. Any reopposition of organizational boundaries will be influenced by managerial preferences and conceptions as much by environmental possibilities. তার মানে আপনার যে ভ্যালুজ আছে and expectations আছে সেটা will be determined by কি organization's strategy, as well as which will be influenced by organizational boundaries and managerial preferences by environmental possibilities as well. তাহলে আপনার যে কোম্পানির যে ভ্যালুজ আছে এক্সপেকটেশনস আছে সেটার সাথে আপনার কোম্পানির অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি কিন্তু কি খাপ খাইতে হবে, এবং রিপোজিশন অফ আপনার যে বাউন্ডারিজ আছে এবং আপনার ম্যানেজারিয়াল প্রেফারেন্স আছে, কিছু ম্যানেজারিয়াল প্রেফারেন্স আছে না, সবকিছু তো ব্যক্তিগতভাবেও কিছু কিছু ডিসিশন হয়, ম্যানেজার ব্যক্তিগতভাবে হয় না, জিনিসটা কিছু প্রেফারেন্স থাকে, তো লোক ব্যক্তি হিসাবে কি আছে সাচ এজ এনভায়রনমেন্টাল পসিবিলিটিস অ্যাজ ওয়েল এর সাথে দে উইল এফেক্ট দ্য অর্গানাইজেশনস লং টার্ম ডিরেকশন। এই জিনিসগুলো দে আর কমপ্লেক্স ইন নেচার সিন্স দে টেন্ড টু বি নন রুটিন এন্ড ইনভলভ আ লার্জ নাম্বার অফ ভ্যারিয়েবলস, অ্যাজ আ রেজাল্ট দেয়ার ইমপ্লিকেশনস উইল টিপিক্যালি এক্সটেন্ড থ্রুআউট দ্য অর্গানাইজেশন। তার মানে এখানে বলতেছে এই যে প্রসেসগুলো এটা পড়তেই তো অনেক কমপ্লেক্স মনে হলো, বাউন্ডারিজ, স্কোপ, অ্যাক্টিভিটিস, অর্গানাইজেশন রিসোর্সেস, এনভায়রনমেন্ট, সো মেনি থিংস। ব্যাপারটা বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। আপনি জিজ্ঞেস করেন যে অ্যাক্টিভিটিস, বাউন্ডারিজ, রিসোর্সেস, হ্যাঁ মানে ক্যাপাবিলিটিস, তারপরে ইমপ্লিকেশনস ফর অর্গানাইজেশনস, অ্যাডিশনাল ক্যাপাসিটি, সো মেনি থিংস। সেই জিনিসগুলো পড়তে কিন্তু মাথা গরম হয়ে গেল না ব্যাপারগুলো। এই জিনিসগুলোকে সবকিছু কম্বাইন করে আপনার কি করতে হবে, একটা combined strategic decision making করতে হবে। So that is why we are saying that they are complex in nature, তাই না? জিনিসটা complicated, হ্যাঁ? ও আচ্ছা, and involve a large number of variables, as a result their implications will typically extend throughout the organization. তার মানে throughout the organization হচ্ছে কি আপনার কিভাবে জিনিসটা হবে, বুঝতে পারছেন? আচ্ছা এটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। ডিফারেন্সেস বিটুইন, তারপর স্লাইডে দেয় ডিফারেন্সেস বিটুইন স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড মার্কেটিং প্ল্যানিং। তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড মার্কেটিং প্ল্যানিং এর মধ্যে কি আছে দেখেন। স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মধ্যে কি বলতেছে, কনসার্নড উইথ স্ট্র্যাটেজিক প্ল্যানিং কনসার্নড উইথ ওভারঅল লং টার্ম অর্গানাইজেশনাল ডিরেকশন, কনসার্নড উইথ ওভারঅল মানে পুরো অর্গানাইজেশন সহ লং টার্ম দূরবর্তী অর্গানাইজেশনাল ডিরেকশন, কনসার্নড উইথ ডে টু ডে পারফরম্যান্স এন্ড রেজাল্টস। তার মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং হচ্ছে যে ওভারঅল, আর মার্কেটিং শুধু যদি মার্কেটিং প্ল্যানিং করি এটা হচ্ছে আমার কি ডে টু ডে রেজাল্টস, তাই না? এন্ড এই দুইটা জিনিসকে কম্বাইন করে আমার কি স্ট্র্যাটেজিক মার্কেটিং। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং আর একটা হচ্ছে কি মার্কেটিং প্ল্যানিং। তো এই দুইটা জিনিসকে কম্বাইন করে হচ্ছে যে আমার স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যানিং, বুঝতে পারছেন? provides the long term framework for the organization, আর মার্কেটিং প্ল্যানিং কি করে, represents only one stage in the organization's development। এটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা পুরো ওভারঅল ফ্রেমওয়ার্কটা দেয়, আর মার্কেটিং প্ল্যানিংটা করে কি একটা জাস্ট সিঙ্গেল একটা স্টেজ দেখায়। ওভারঅল ওরিয়েন্টেশন নিডেড টু ম্যাচ দ্য অর্গানাইজেশন টু ইটস এনভায়রনমেন্ট। ওভারঅল ওরিয়েন্টেশন পুরো যে ওরিয়েন্টেশন আছে এটা কি অর্গানাইজেশন এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করতে হবে। ফাংশনাল এন্ড প্রফেশনাল ওরিয়েন্টেশন টেন্ডস টু প্রিডমিনেট। ফাংশনাল যেটা যে মার্কেটিং ডিপার্টমেন্ট, ফাংশনাল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, তার মানে মার্কেটিং প্ল্যানিং যেহেতু তার মানে ফাংশন একটা সিঙ্গেল মানে ছোট লেভেলে ডিপেন্ড করতেছে, মানে ন্যারো স্কোপ। আর
স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা পুরোটা নিয়ে সবগুলো ডিপার্টমেন্ট নিয়ে ডিল করছে, ফাইন্যান্স, মার্কেটিং, এইচআর, হ্যাঁ, আর মার্কেটিং শুধু ইটস ওন ডিপার্টমেন্ট। দ্যাটস ওয়াই এরা বলছে ফাংশনাল। গোলস এন্ড স্ট্র্যাটেজিস আর ইভালুয়েটেড ফ্রম অ্যান ওভারঅল পার্সপেক্টিভ, পুরো কোম্পানির পার্সপেক্টিভ থেকে চিন্তা করা হয় যে ফাইন্যান্স কেমন অবস্থা, মার্কেটিং কি অবস্থা, এইচআর কি অবস্থা। বাট এখানে গোলস আর সাব ডিভাইডেড ইনটু স্পেসিফিক টার্গেটস, যে এই মাসে এত টার্গেট ছিল, কত টাকা অ্যাচিভ হয়েছে, তাই না? করতে হলে কি মার্কেটিং ডিপার্টমেন্ট কনসার্ন কিন্তু এইটা, কিন্তু এইচআর এ আমার কি হয়েছে, আমি এমপ্লয়ি কতজন রাখছি, ওভারঅল কোম্পানির প্রফিট কি, এগুলা কি আমরা ঠিক করি। মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ কি, যে আমার টার্গেট এত ছিল, টার্গেট অ্যাচিভ হয়েছে কিনা, কিন্তু এই টার্গেট অ্যাচিভ করতে গিয়ে কত কস্ট হইলো, কি কি এক্সপেন্স ইনকাম হইলো, কত প্রফিট হইলো, এটা নিয়ে কি মার্কেটিং ডিপার্টমেন্ট চিন্তা করে? এটা কারা চিন্তা করে? ফাইন্যান্স চিন্তা করে। এই আবার সবগুলা মিলায় ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং মিলায় সবার কে চিন্তা করে? স্ট্র্যাটেজিক প্ল্যানিং যারা, কর্পোরেট মানে টপ লেভেল যারা, তাই না? বুঝতে পারছেন ব্যাপারটা? ফাইনাল বলছে রিলেভেন্স অফ গোলস এন্ড স্ট্র্যাটেজিস ইজ অনলি ইভিডেন্ট ইন দ্য লং টার্ম। আমরা কিন্তু বলছি, আমরা কিন্তু এফিশিয়েন্সি, এফেক্টিভনেস বিশ্বাসী, এফিশিয়েন্সি না, যে লং টার্ম গোলস এন্ড স্ট্র্যাটেজিস গুলো অ্যাচিভ হচ্ছে না সেটা নিয়ে আমরা কি থিংক করি, রাইট? রিলেভেন্স অফ গোলস এন্ড স্ট্র্যাটেজিস ইজ ইমিডিয়েটলি এভিডেন্ট। তার মানে রিলেভেন্স অফ গোলস এন্ড স্ট্র্যাটেজিস ইজ ইমিডিয়েটলি এভিডেন্ট। আমরা সাধারণত দেখেন যে লং টার্ম লাগে না, একটা মার্কেটে সেল হচ্ছে কিনা, এই সপ্তাহে কত টাকা সেল হচ্ছে সেটা আমরা ইনস্ট্যান্টলি জানতে পারি। লং টার্ম সময় নিয়ে তো আমাদের ওয়েট করা লাগে না, তাই না? আর আমাদের তো উইকলি টার্গেট থাকে, 15 দিনের টার্গেট থাকে এবং 1 মাসের টার্গেট থাকে। বুঝতে পারছেন? সো দ্যাটস ইট। নেক্সট ক্লাস থেকে আমরা ওখান থেকে স্টার্ট করব। খেয়াল রাখবেন, হ্যাঁ? তো স্লাইড নাম্বারটা লিখে রাখেন, কত নাম্বার স্লাইড এটা? আমরা স্লাইড কমপ্লিট করছি হচ্ছে 11 নাম্বার থেকে, ঠিক আছে? 12 নাম্বার থেকে শুরু করব। আপনাদের ওখানে আমার একটা স্লাইড বেশি চলে গেছে সামহাউ, মানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড অ্যাড হয়ে গেছে, ওটা ডিলিট করে দিন। ঠিক আছে? হ্যাঁ।